ক্ষমতার অহংকার আর আইনের শাসন, এই দুয়ের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন রাজনীতির ময়দানে এমন কিছু দৃশ্য তৈরি হয় যা কোনোদিন ভোলার নয়। যে দম্ভ নিয়ে একজন প্রভাবশালী নেতা বলেছিলেন, এমন শাস্তি দেব 3 পুরুষ মনে রাখবে। আজ সেই দম্ভ চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে। অহংকারের ফানুস ফুটো করে দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আদালত এমন এক যুগান্তকারী রায় দিয়েছে যা পশ্চিমবঙ্গ রাজ্যের পুরো রাজনৈতিক সমীকরণকে এক লহমায় উল্টে পাল্টে দিয়েছে। যে মানুষগুলো ভেবেছিল ক্ষমতার জোরে বিরোধী স্বরকে চিরতরে স্তব্ধ করে দেবে, আজ তাদের নিজেদের মুখেই তালা পড়ে গেছে। কিন্তু কিভাবে ঘটল এই রাজনৈতিক ভূমিকম্প? কে সেই ব্যক্তি যার একটা সামান্য পদক্ষেপ পুরো রাষ্ট্রযন্ত্রকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল? এই পুরো ঘটনাক্রম বুঝতে গেলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। যেতে হবে একেবারে এই আগ্নেয়গিরির উৎপত্তি স্থলে, দিল্লির যন্তর মন্তর, দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু। ঠিক সেখানেই টানা 36 দিন ধরে চলছিল এক অভূতপূর্ব ছাত্র আন্দোলন। কারণটা আমাদের সবার জানা। নিট পরীক্ষায় নজিরবিহীন দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস আর গোটা শিক্ষা ব্যবস্থার চরম পচন। দেশের ভবিষ্যৎ যাদের হাতে, সেই ছাত্র সমাজ যখন দেখল তাদের স্বপ্ন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, তখন তারা আর ঘরে বসে থাকতে পারেনি। গোটা দেশ জুড়ে তৈরি হয়েছিল এক অস্থির পরিস্থিতি। প্রায় 20 জনেরও বেশি মেধাবী ছাত্রছাত্রী এই দুর্নীতির বলি হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এই মৃত্যুগুলো শুধু একটা পরিসংখ্যান ছিল না, এগুলো ছিল পচে যাওয়া সিস্টেমের গালে এক একটা চর। সেই ক্ষোভ, সেই যন্ত্রণা আর অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের আগুন যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। আর সেই আগুনের আঁচ এসে পড়ে কলকাতার রাজপথেও। ধর্মতলা পরিণত হয় প্রতিবাদের এক নতুন ভর কেন্দ্রে। বামপন্থী ছাত্র সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি ককরোচ জনতা পার্টি নামের রাজনৈতিক মঞ্চ থেকেও মানুষ রাস্তায় নেমে আসে। তাদের দাবি ছিল একটাই, দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পরিষ্কার করো, মেধার সম্মান ফিরিয়ে দাও। কিন্তু যে কোনো বড় গণ আন্দোলনে যেমন একটা অন্ধকার দিক থাকে, এখানেও তার ব্যতিক্রম হলো না। শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ করেই মোড় নিল অন্যদিকে। ধর্মতলার বুকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলো, সাংবাদিকদের উপর আক্রমণ নেমে এলো। পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে উঠল যে রাজ্য প্রশাসন তড়িঘড়ি করা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল। আর এখানেই শুরু হলো আসল বিতর্ক। পুলিশের জালে ধরা পড়ল 16 জন, কিন্তু প্রশ্ন উঠল, যাদের গ্রেফতার করা হলো তারা কি সত্যি দোষী, নাকি আসল অপরাধীদের আড়াল করতে বেছে বেছে কিছু নিরীহ মানুষকে বলির পাঁঠা বানানো হলো? কারণ এই গ্রেফতার হওয়া মানুষগুলোর দিকে তাকালে একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করা যায়। অনেকেরই অভিযোগ, এই ধরপাকড় কোনো সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে হয়নি, বরং ধর্মীয় ও সামাজিক পরিচয় দেখে বেছে বেছে কিছু মানুষকে টার্গেট করা হয়েছে। এই পুরো তল্লাশি আর গ্রেফতারি অভিযানের সব থেকে মর্মান্তিক এবং হাস্যকর উদাহরণ হলো সালমান নামের এক ছেলের গল্প। একটু ভেবে দেখুন তো, একটা ছেলে যার হাতে কোনো পাথর ছিল না, যে কোনো ভাঙচুর করেনি, সে কি করছিল? একটা বড় বস্তা হাতে নিয়ে সে রাস্তার উপরে পড়ে থাকা চায়ের ভাঁড়, প্লাস্টিকের বোতল আর নোংরা আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করছিল। যে ছেলেটা নিজের দেশের মাটিকে, আন্দোলনের জায়গাকে নিজের হাতে পরিষ্কার করছিল, প্রশাসন তার হাতেই পরিয়ে দিল হাতকড়া। কেন? নিজের দেশকে পরিষ্কার রাখাটা কি তবে অপরাধ, নাকি তার নাম বা তার সামাজিক পরিচয়টাই তার সবচেয়ে বড় অপরাধ ছিল? এই প্রশ্নের কোনো উত্তর পুলিশের কাছে ছিল না। আর ঠিক এই জায়গাতেই আসরে নামে দেশের সর্বোচ্চ আদালত। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে যে রায় বেরিয়ে এলো তা আক্ষরিক অর্থেই রাজনৈতিক মহলে এক বিশাল ভূকম্পন তৈরি করলো। আদালত 16 জনকেই জামিন দিয়ে দিল। কিন্তু শুধু জামিন দেয়াই শেষ কথা নয়। আইনজীবীরা যা জানালেন তা ক্ষমতার অলিন্দে বসে থাকা প্রভাবশালীদের জন্য এক চরম সতর্কবার্তা। সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিল যে সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। কারো মুখের দিকে তাকিয়ে, কারো ধর্মীয় বা সামাজিক পরিচয় দেখে যদি বেআইনিভাবে গ্রেফতারের খেলা চলে, তবে দেশের আদালত চোখ বন্ধ করে বসে থাকবে না। এই রায় প্রমাণ করে দিল যে প্রতিবাদ করার অধিকার একটি গণতান্ত্রিক অধিকার। তাকে গায়ের জোরে, পুলিশের ভয় দেখিয়ে বা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দমিয়ে রাখা যায় না। আইনজীবীরা তো এও হুঁশিয়ারি দিলেন যে বিনা কারণে এই হয়রানির জন্য এবার খোদ পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই পাল্টা মামলা করা হতে পারে। তবে এই গল্পের ক্লাইম্যাক্স এখানেই শেষ নয়। সুপ্রিম কোর্টের এই রায়ের পর রাজনীতির ময়দানে শুরু হয়েছে এক নতুন খেলা। ককরোচ জনতা পার্টি এবার সরাসরি আক্রমণ শানিয়েছে। তারা রাজ্যের দলনেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সামনে রেখে চরম ডেডলাইন ছুড়ে দিয়েছে প্রশাসনের দিকে। তাদের দাবি পরিষ্কার,
আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কেন এই দাবি? কারণ দিল্লিতে যখন আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে না। জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর মতো নেতারা সেই আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বাস্তবে কি দেখা গেল? পশ্চিমবঙ্গের হেয়ার স্ট্রিট থানায় 6টিরও বেশি আলাদা আলাদা এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 109 নম্বর ধারার মতো কড়া আইনে মামলা সাজিয়ে ছাত্রদের 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। শুধু বাংলা নয়, বিহারেও প্রথমে একই চিত্র দেখা গিয়েছিল, কিন্তু রাজনৈতিক চাপের মুখে আসাম এবং বিহার সরকার ইতিমধ্যেই এফআইআর প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করেছে। তাহলে পশ্চিমবঙ্গে কেন এই উলটপুরাণ? কেন এখানে প্রশাসন এতটা কঠিন? কেন্দ্রীয় স্তরের নেতারা সোশ্যাল মিডিয়ায় সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বিহারের সম্রাট চৌধুরীকে ট্যাগ করে সেই পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছেন। তারা খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে দেশের প্রতিটি রাজ্যে তাদের লিগ্যাল সেল প্রস্তুত আছে। কোনো ছাত্রকে আইনি হয়রানি করা হলে তারা চুপ করে বসে থাকবে না। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটল ঠিক এরপরেই। যে নেতা হুমকি দিয়েছিলেন ফাইল খুলব, সেই নেতার দিকেই বুমেরাং হয়ে ফিরে এলো তার নিজস্ব অতীত। আন্দোলনকারী ছাত্ররা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল, আগে নিজের ফাইলটা খুলুন। কোন ফাইলের কথা বলা হচ্ছে? সেই বিখ্যাত স্ট্রিং অপারেশনের ফুটেজ, যেখানে আর্থিক লেনদেনের কলঙ্কিত ছবি গোটা দেশ দেখেছিল। রাজনীতিতে যখন কেউ অন্যের দিকে কাদা ছোড়ে তখন তার নিজের গায়েও যে কাদা লাগে, এটা তার এক মোক্ষম উদাহরণ। ছাত্রদের এই পাল্টা আক্রমণে কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন সেই প্রভাবশালী নেতারা। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের কয়েকটা রূঢ় বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। প্রথমত, সংবাদ মাধ্যমের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আঘাত করা মানে গণতন্ত্রকেই হত্যা করা। কিন্তু সাংবাদিকদের উপর হামলার অজুহাতে যদি ঢালাওভাবে নিরীহদের গ্রেফতার করা হয় তবে সেটা আরও বড় অপরাধ। দ্বিতীয়ত, যখন দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো শীর্ষ নেতৃত্ব চুপ থাকেন তখন রাজ্যের ক্ষমতাসীনেরা নিজেদের মতো করে আইনকে ব্যবহার করার সাহস পায়। কেন্দ্রের দেয়া প্রতিশ্রুতি রাজ্যে সে কর্পূরের মতো উড়ে যায়। আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের রাজনীতি এক চরম টানাপোড়েনের সাক্ষী হতে চলেছে। ককরোচ জনতা পার্টির দেয়া ডেডলাইন যদি পার হয়ে যায় তবে রাজ্য জুড়ে ফের এক নতুন গণ আন্দোলনের ঝড় উঠতে পারে। আইনজীবীদের দল যদি সত্যি পুলিশের বিরুদ্ধে হয়রানির মামলা করে তবে প্রশাসনের শীর্ষ কর্তাদের জবাবদিহি করতে ঘাম ছুটে যাবে। সুপ্রিম কোর্টের এই রায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ক্ষমতা যত বড়ই হোক না কেন সংবিধান এখনো বেঁচে আছে, কিন্তু একটা ভয়ের জায়গা থেকেই যায়। একটি গণতান্ত্রিক দেশে নিজেদের অধিকারের জন্য মেধার অপমানের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করলেও যদি আজ জেলে যেতে হয়, যদি মিথ্যা মামলার খাড়া ঝুলিয়ে দেওয়া হয়, তবে আগামী দিনে অন্যায় দেখলে কেউ কি আর রাস্তায় নামার সাহস পাবে? গণতন্ত্র কি তবে ধীরে ধীরে এক পুলিশি রাষ্ট্রে পরিণত হচ্ছে, নাকি সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ আর স্বাধীন বিচার ব্যবস্থা এখনও এই দেশটাকে খাদের কিনারা থেকে টেনে তোলার ক্ষমতা রাখে? উত্তরটা লুকিয়ে আছে আগামী কয়েকটা দিনের রাজনৈতিক গতিবিধির উপর। দর্শক, দেশ ও বিদেশের এমন আরও অজানা রাজনৈতিক বিশ্লেষণ এবং খবরের ভেতরের খবর সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং গল্প নিউজের সাথেই থাকুন।